আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা করি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সুকান্ত ভট্টাচার্য রচিত রানার কবিতাটি প্রতিটি লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ ভাষায় পড়েছিলাম। আজকে আমরা কবিতাটির বহুনির্বাচনী এবং নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর এবং বোর্ড প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমরা সুকান্ত ভট্টাচার্যের পরিচিতিটা জেনে নেই। সুকান্ত ভট্টাচার্য 30 শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। কত বঙ্গাব্দে? 1333 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষার্থীরা, আজকে আমরা যেদিন সুকান্ত ভট্টাচার্যের পরিচিতি পড়ছি সেই দিন কত তারিখ, কত বঙ্গাব্দ বলতে পারো? আজকে নববর্ষ 1433 বঙ্গাব্দ। তাহলে 100 বছর পরে আজকে আমরা এখানে অবস্থান করছি। তবে 30 শ্রাবণ নয়, আজকে 14 বৈশাখ। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা পরীক্ষার হলে মনে থাকবে, এমনিতেই আর পড়া লাগবে না, যে আজকে হচ্ছে 1433 বঙ্গাব্দ আর সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1333 বঙ্গাব্দে। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস মৃত্যুর তাণ্ডব লীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এই যে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময়ের ঘটনা। এখন আমরা আরও একটা যুদ্ধের মধ্যে অবস্থান করছি, সেটা কি? যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধ, তাই না? এটাকে অনেকে কিন্তু মহাযুদ্ধই বলছে, গৃহযুদ্ধ বলছে অনেকে। পড়ার সময় যদি আমরা এভাবে মিল করে পড়ি তাহলে কিন্তু পড়া মনে থাকে। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। সচকিত মানে আমাদের সচেতন করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্য গ্রন্থগুলো হচ্ছে, দেখো, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। 29 বৈশাখ, এই যে দেখো বৈশাখ আসছে, আজকে আমরা 14 বৈশাখে অবস্থান করছি। 29 বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন। বেশি দিন বাঁচেননি। 21 বছরটা মনে রাখলে আর এই যে 33 বঙ্গাব্দটা মনে রাখলেই তোমরা মৃত্যু সালটা খুব সহজেই মনে রাখতে পারবে। এবার পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি আবার কি? এটা হচ্ছে কবিতার মূল ভাব। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি কবির ছাড়পত্র কাব্য থেকে সংকলন করা হয়েছে। প্রতিটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনের চিঠি পৌঁছে দেয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ। এই সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশও নেই। তারা ছুটছেন তো ছুটছেনই।
এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। যদিও আমাদের এই যুগে, আমরা যে যুগে আছি, এই সময়ে রানারদের প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে এসেছে। বহু নির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে অতি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত? রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 19 আসছে। দুঃখের প্রহর। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? অভাবের তাড়নায়। এটা সিলেট বোর্ড 22 আসছে। রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? ছাড়পত্র, ময়মনসিংহ বোর্ড 24। রানার কোনটিকে বেশি ভয় পায়? সূর্য ওঠা। ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20 এবং 19 সাল। দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? দায়িত্ববোধের কারণে। কারণ সূর্য ওঠার আগেই তাকে চিঠিগুলো মেইলে পাঠাতে হবে, পৌঁছে দিতে হবে, এই জন্য। এটা আসছে ঢাকা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24। রানারের জীবনের দুঃখ কে জানবে? পথের তৃণ। ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23, 20, কুমিল্লা বোর্ড 20। এতগুলো বছর এসেছে। রানার কবিতায় নতুন খবর কোথায় পৌঁছতে হবে? অগ্রগতির মেলে। দিনাজপুর বোর্ড 22 আসছে। কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে? ভোরের আকাশ। যশোর বোর্ড 2020 আসছে। রানারের সংসারের অভাব বলতে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? কালো ধোঁয়া। বরিশাল বোর্ড 23। আলোর স্পর্শে কি কেটে যাবে? দুঃখের কাল। কাদের দুঃখের কাল? রানারদের। কুমিল্লা বোর্ড 2022 আসছে এটা। ইংরেজি রানার এর আবিধানিক অর্থ কি? যিনি দৌড়ান, আর কি দৌড় দেন যিনি। কুমিল্লা বোর্ড 2022। রানার কবিতার মূল ভাবনা কি? মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের মহত্ব। সিলেট বোর্ড 2024। রানার কাঁধে কি নিয়ে ছুটে চলে? জানা অজানার বোঝা। রানারের গতিবেগের সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন? হরিণের। রানার কবিতায় ঝুমঝুম ঘণ্টা কখন বাজে? রাতে। এগুলো কোনো বোর্ডে আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন এগুলো। রানারের পথ চলা দেখে কারাও অবাক না হয়ে পারে না? রাতের তারা। মাটি ভিজে গেছে কিসে? ঘামে, রানারদের ঘামে। রানারের দুঃখের কথা কিসে ঢাকা পড়ে থাকবে? কালো রাত্রির খামে। রানারের গতিপথ কোথা থেকে কোন পর্যন্ত? দিগন্ত থেকে দিগন্তে। রানারের হাতে ঠন ঠন করে কি? লণ্ঠন। লণ্ঠন বোঝো? আলো। এটা আগের দিনে কেরোসিনে এক ধরনের কুপি বানানো হতো, জ্বালানো হতো, এটা সেই ধরনেরই আলো বিশেষ। এবার বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করব। দেখো, রানারদের সংগ্রামী জীবনের পরিচয় দাও। দিনাজপুর বোর্ড 2022, সিলেট বোর্ড 2022। মানুষের কল্যাণে রানারদের আত্মত্যাগের স্বরূপ তুলে ধরো। ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 22। রানারদের সৎ কর্তব্যপরায়ণতার মানসিকতার পরিচয় দাও। ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল বোর্ড 23, রাজশাহী বোর্ড 20, ময়মনসিংহ বোর্ড 20। রানারদের কাজের গুরুত্ব এবং কবির প্রত্যাশার স্বরূপ তুলে ধরো। ঢাকা বোর্ড 24, বরিশাল বোর্ড 23 এবং 20। শ্রমজীবী মানুষদের কষ্ট ভরা জীবন সম্পর্কে ধারণা দাও। সিলেট বোর্ড 23, রাজশাহী বোর্ড 22। শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শনের স্বরূপ ব্যাখ্যা করো।
ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 20, বরিশাল বোর্ড 20, সিলেট বোর্ড 23। এই যে প্রশ্নগুলো, আর এখন তো আমরা শুনছি যে সকল বোর্ডে এক প্রশ্ন হবে, কাজেই সকল প্রশ্নের বোর্ডের প্রশ্নই কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ, এক প্রশ্ন না হলেও গুরুত্বপূর্ণ। বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমাদের পড়তেই হবে, এগুলোকে আমরা বাদ দিয়ে এড়িয়ে গেলে আমাদের চলবে না। এখন দেখো, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে শুনে থাকো বা ভালো করে পড়ে দেখবে যে 1, 2, 3, 4, 5 এই সব কটা প্রশ্নই কিন্তু রানারের সংগ্রামী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে। রানারের কাজের দায়িত্ব, মানে তার কর্তব্য, রানারের আত্মত্যাগ, সব কিছুই। শুধু 6 নম্বর প্রশ্নটা শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শনের স্বরূপ, আমরা কিভাবে তাদের সম্মান করতে পারি, এই প্রশ্নটা একটু আলাদা। আর একটা প্রশ্ন পড়লেই তোমরা প্রথম লাইন এবং শেষ লাইন পরিবর্তন করে এই 5টা প্রশ্নের উত্তর লিখতে পারবে সঠিকভাবে। প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করি। কবি সুকান্ত ভট্টাচার্য তার রানার কবিতায় তিনি ছিলেন সুদূরদর্শী, সূক্ষ্মদর্শী, অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষের অসহায়ত্ব তাকে কাঁদাতো। তিনি রানার কবিতাটিতে চিঠিপত্র আনা নেওয়ার কাজ করা অতীতকালের রানারদের কর্মব্যস্ত সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরেছেন। গভীর রাতে খবরের বোঝা হাতে রানার ছুটে চলে। ভোর হওয়ার আগেই তাকে গন্তব্যে পৌঁছাতে হয়। কর্মনিষ্ঠা রানার তার দায়িত্ব সম্পর্কে সচেতন। সে শারীরিক ক্লান্তিকে উপেক্ষা করে অবিরাম ছুটে চলে। দারিদ্র্যের পীড়ন ক্লিষ্ট রানারের জীবন। পিঠে টাকার বোঝা বইলেও তা ছুঁয়ে দেখার উপায় নেই। ঘরে তার প্রিয়জন না ঘুমিয়ে রাত জাগে তার অপেক্ষায়, আর সে মানুষের লেখা চিঠি তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করে। সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ এই মহৎ পেশার মানুষদের কবি সবার সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। সম্ভাবনাময় আগামীর জন্য আমাদের রানারের মতো দায়িত্বশীল হতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম 5টা প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নের উত্তর, এখানে শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শনের স্বরূপ ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ কিভাবে আমরা এই মানুষদেরকে যথাযথ সম্মান দিতে পারি। 6 নম্বর প্রশ্নের উত্তর, কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় রানার তথা নিম্ন শ্রেণীর লোকদের দুঃখ দারিদ্র্যের কথা এখানে বর্ণনা করেছেন। সংগ্রামের কথা রানারদের কেউ কোনোদিন মনে রাখে না বা জানতে পারবে না। কাঁধে চিঠিপত্রের বোঝা নিয়ে রানার রাতভর ছুটে চলে। তার শরীরের ঘামে মাটি ভিজে গেলেও সে দুর্বার গতিতে ছুটতে থাকে। ক্লান্তি বা কষ্ট তার বাধা হয়ে দাঁড়ায় না। তার এই বিরতহীন ছুটে চলায় যে কষ্ট লুকিয়ে থাকে তা কেউ কখনো জানতেও পারে না। তাই এখানে আমরা কবিতার একটি জায়গায় দেখি যে সে সময় মতো সে ক্ষুধার্ত, তার পরিবার দারিদ্র ক্লিষ্ট, দরিদ্রের কষাঘাতে তার পরিবারে সঠিকভাবে খাওয়া পড়া হয় না, এমনকি রানারেরও না। রানার সময় মতো বাড়ি ফিরতে পারে না। তার স্ত্রী, তার প্রিয়জন তার অপেক্ষায় রাত্রি জাগে। তারপরেও কিন্তু রানার তার দায়িত্ববোধে অবহেলা করে না, ছুটে চলে অবিরাম। এই যে এই শ্রমজীবী মানুষ, এদের প্রতি কবি যথার্থ সহানুভূতি ও সম্মান প্রদর্শন করেছেন। বলেছেন যে এদের এই দিনের
একদিন শেষ হবে, নতুন দিন, নতুন আলো, নতুন ভোর একদিন এই রানারদের দুঃখ দারিদ্র কষ্ট দূর করে দিবে এবং মানুষের মধ্যে এমন একটা নবজাগরণের সৃষ্টি হবে যেদিন মানুষ এই শ্রমজীবী মানুষদের সম্মান প্রদর্শন করবে। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। নমুনা এই জন্য যে এটা হুবহু নাও আসতে পারে, কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে প্রশ্নটি। সান্তাহার রেল স্টেশনে সিগন্যাল ম্যান ফজু মিয়ার একমাত্র সন্তান অসুস্থ, তাই সে গতরাতে খুব ব্যতিব্যস্ত ছিল। এদিকে রাত 3টায় বাংলার দূত ট্রেনটি স্টেশনের দিকে ধেয়ে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আন্তনগর ট্রেন এসে পড়লে সিগন্যাল না দেওয়ায় ট্রেন দুইটি দুর্ঘটনায় কবলিত হয়। ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন এটি, আমরা এর উত্তর আলোচনা করব। রানার কবিতায় কোনটিকে ছোঁয়া যাবে না? রানার কবিতায় রানারের পিঠে যে বোঝাই করা টাকা পয়সা সেটা ছোঁয়া যাবে না। দস্যুর ভয়, তারও চেয়ে ভয়, কখন সূর্য ওঠে, ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত চরণটি দিয়ে কবি রানারের দায়িত্ববোধের পরিচয় এখানে তুলে ধরেছেন। রানারের কাজ সূর্যোদয়ের পূর্বে গন্তব্যস্থলে ডাক পৌঁছে দেওয়া। এই কাজটি তাদের সমানুবর্তী অত্যন্ত নিষ্ঠার সাথে করতে হয়। ফলে রানার সূর্যোদয়ের পূর্বেই তার গন্তব্যে পৌঁছতে চেষ্টা করে। যথাসময়ে ডাক পৌঁছাতে না পারলে তার দায়িত্ব অবহেলা হবে বলে গণ্য হবে। তাই তার জীবন ও জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলে তার চাকরিও চলে যেতে পারে। রানারের চলার পথে দস্যু ডাকাতের বাধা আসতে পারে, কারণ তার কাছে টাকা পয়সা থাকে তার কাঁধে। কিন্তু তার চেয়েও সেই দস্যুর চাইতেও বেশি ভয় পায় সূর্য ওঠাকে, কারণ সূর্য ওঠার আগেই তাকে এই ডাক মেইলে পৌঁছে দিতে হবে। এটাই তার সবচেয়ে বড় ভয়। তাই সময় মতো কাজ শেষ করতে না পারার ব্যর্থতার কথা ভেবে রানার সূর্য ওঠাকে অনেক ভয় পায় এবং সূর্য ওঠা নিয়ে চিন্তিত থাকে। মূলত রানার দায়িত্ববোধ সম্পন্ন হওয়ায় দায়িত্ব যথাসময়ে পালনকে সে গুরুত্ব দেয়। সময় মতো কাজ শেষ হবে কি না সেটা ভেবে রানার সূর্য ওঠাকে ভয় পায়। গয়ের প্রশ্ন, উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি রানার কবিতায় কিভাবে বৈসাদৃশ্যে পরিণত হয়েছে ব্যাখ্যা করো। এই যে ফজু মিয়ার দিকটি কিভাবে আর কি সাদৃশ্য করতে পারে নাই, মিল রাখতে পারে নাই, সেটাই জানতে চাওয়া হয়েছে। উদ্দীপকের ফজু মিয়ার কার্যক্রমে দায়িত্ব জ্ঞানহীনতা ফুটে উঠেছে। সে রানার কবিতায় রানারের সাথে সাদৃশ্য নয়, বরং বৈসাদৃশ্যপূর্ণ। রানার কবিতায় রানার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ঘরে অভাব, দারিদ্র্য, প্রিয়জনের নিষেধ, দস্যুর ভয়, কোনো কিছুই তাকে নিজ দায়িত্ব থেকে দূরে সরাতে পারেনি। রাতে নির্ভীক যোদ্ধার ন্যায় খবরের বোঝা কাঁধে নিয়ে গন্তব্যের দিকে ছুটে চলে। পথে কত শত ভয়ের থাকলেও সে সূর্য ওঠাকে বেশি ভয় মনে করে, কেননা সূর্য ওঠার আগেই তাকে শহরে পৌঁছে যেতে হবে। উদ্দীপকের ফজু মিয়া সান্তাহার রেল স্টেশনের সিগন্যালম্যান। একমাত্র ছেলে অসুস্থ থাকায় সে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে যথাসময়ে সিগন্যাল না দেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। ফজু মিয়ার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে। পক্ষান্তরে রানার কবিতায় রানার ঘরের অভাব, প্রিয়জনের নিষেধ, দস্যুর ভয়, নানাবিধ প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে সব সময় তার দায়িত্ব পালনের তৎপর থাকে।
তাই বলা যায় দায়িত্ব জ্ঞানহীনতার দিক থেকে উদ্দীপকের ফজু মিয়া রানার কবিতার রানারের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। প্রশ্ন ঘ, রানারের সংসারের ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে, বিশ্লেষণ করো। রানার সংসার নিয়ে চিন্তিত হলেও দায়িত্বশীল, সামান্য দায়িত্বহীনতার কাজ তার কখনো দেখা যায়নি। এদিক বিবেচনায় উদ্দীপকের মন্তব্যটি যথার্থ। রানার কবিতায় রানার খুব অল্প বেতনের কর্মচারী হয়েও প্রতিনিয়ত সবসময় সে তার দায়িত্ব পালন করে। তার পেটে ক্ষুধা, বাড়িতে অভাবের তাড়না, কোনো রকম ভয় ভীতি তাকে কাজ থেকে বিরত রাখেনি। কেননা রানারের কাছে তার কাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনই মূলত সংসারের দায়িত্ব পালন হিসেবে বিবেচ্য, কারণ এই বেতনের পয়সা দিয়েই সে তার সংসার চালায়। উদ্দীপকে ফজু মিয়া সান্তাহার রেল স্টেশনের সিগন্যালম্যান। ছেলে অসুস্থ দেখে সে দায়িত্ব রেখে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে দেখা যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। মূলত নিজের সংসারে মনোযোগী ফজু মিয়ার দায়িত্ব জ্ঞানহীন আচরণের ফলেই এমনটি ঘটেছে। রানার যেখানে ব্যক্তিগত সংসারের তুলনায় জগৎ সংসারের দায়িত্বকে গুরুত্ব দিয়েছে, 10 জনের কল্যাণে প্রাপ্ত দায়িত্বে সে কখনো অবহেলা করেনি। তাই বলা যায় রানারের সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের ব্যতিব্যস্ততাকেও হার মানিয়েছে। মূলত উভয়ই দায়িত্বপ্রাপ্ত কর্মী হওয়া সত্ত্বেও ফজু মিয়া সংসারের জন্য দায়িত্ব অবহেলা করেছে, তবে রানার ব্যক্তিগত কল্যাণ চিন্তা না করে জগৎ সংসারের দায়িত্বকে প্রাধান্য দিয়েছে। সৃজনশীল প্রশ্ন 2, শফিক ঢাকায় একটি কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তার ডিউটি। সারা রাত কোম্পানির মালামালের পাহারাদারির গুরু দায়িত্ব সে বিশ্বস্ততার সাথে পালন করে। 6 মাস পর পর সে ছুটিতে বাড়ি আসে। এদিকে তার স্ত্রী সন্তানেরা তার পথ চেয়ে বসে থাকে, কবে সে ফিরবে। স্বামীর কথা ভাবতে ভাবতে তার স্ত্রী কত নির্ঘুম রাত কাটে। এখানে এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, এটার উত্তর আমি আলোচনা করছি। ক, অবাক রাতের তারারা কিভাবে চায়? অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় রানারের দিকে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, ব্যাখ্যা করো। রানারের অসামান্য ত্যাগ ও শ্রমনিষ্ঠার বিনিময়ে সামান্য বেতন পাওয়া বিষয়টি বোঝাতেই কবি এই উক্তিটি করেছেন। রানার ডাক পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত সামান্য বেতনভুক্ত কর্মচারী। এ কাজ করতে গিয়ে ব্যাপক পরিশ্রমের পাশাপাশি তাকে যথেষ্ট সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হয়। পরিশ্রম অধিক হওয়া সত্ত্বেও রানারের পারিশ্রমিক খুবই কম। রাতের ঘুম বিসর্জন দিয়ে শরীরের ঘাম মাটিতে ফেলে সে যা বেতন পায় তাতে তার সংসার চলে না। প্রশ্নোক্ত উক্তিটি রানারের অসামান্য ত্যাগ ও শ্রমনিষ্ঠার বিপরীতে দুর্ভাগা জীবনে সামান্য প্রাপ্তির বিষয়টিকেই বুঝিয়েছেন। মূলত রানারের অসামান্য ত্যাগ শ্রমনিষ্ঠার বিনিময়ে সে সামান্য বেতন পায় এবং সে বেতন দিয়ে তার জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে যায়, একথাই কবি এখানে তুলে ধরেছেন। গ প্রশ্ন, উদ্দীপকের শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতার রানারের প্রিয়ার উৎকণ্ঠার নির্ঘুম রাত কাটানোর দিকটি ফুটে উঠেছে। রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের দুঃখ কষ্টের কথা বলেছেন।
রানার হলো শোষিত বঞ্চিত শ্রমজীবী শ্রেণীর প্রতিনিধি। রানার সামান্য বেতনে মানুষের চিঠি আনা নেওয়ার কাজ করে, এজন্য তাকে পরিবার ছেড়ে রাতভর কাজ করতে হয়। অন্যদিকে স্বামীর বিপদে শঙ্কা এবং স্বামীকে কাছে না পাওয়ার দুঃখ, বেদনা, অভিমান ও অনুরাগ থেকে রানারের স্ত্রী রাত কাটায় নির্ঘুম। উদ্দীপকের শফিক ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে। শফিক তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে, কিন্তু বাড়িতে তার স্ত্রী সন্তানদের দুর্ভাবনায় দিন কাটাতে হয়। স্বামীর চিন্তায় স্ত্রীর চোখে ঘুম আসে না, কারণ স্বামী বাড়িতে আসে 6 মাস পর পর। স্বামীর কথা ভাবতে ভাবতে তার দিন কাটে। রানার কবিতায় রানারের প্রিয়ার ক্ষেত্রেও একই ঘটনার অনুকরণ দেখা যায়। রানারের স্ত্রীও দিনের পর দিন স্বামীর চিন্তায় বিনিদ্র রাত কাটায়। তাই বলা যায় উদ্দীপকের শফিকের স্ত্রীর মধ্যে রানার কবিতার রানারের স্ত্রীর নির্ঘুম রাত কাটানোর বিষয়টির মিল রয়েছে। প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের শফিক রানার কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি, বিশ্লেষণ করো। এখানে আমরা দেখি এই যে শফিকও কিন্তু রানারের মতোই বাড়িতে যেতে পারে না, দায়িত্বশীল, কিন্তু তারপরেও এখানে কেন প্রতিচ্ছবি হুবহু হয়ে উঠতে পারেনি, সেই প্রশ্নই এটা। উদ্দীপকের শফিক রানার কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি, মন্তব্যটি কিন্তু সঠিক, যথার্থ। রানার কবিতায় কবি রানারদের জীবনের দুঃখ বেদনার কঠিন বর্ণনা করেছেন। এই কবিতায় রানার দায়িত্ব পালনের এক মূর্ত প্রতীক। সে দিনরাত দায়িত্বর বোঝা নিয়ে কাঁধে ছুটে চলে, রাত ভর পায়ে হেঁটে তাকে পাড়ি দিতে হয় অনেক দুর্গম পথ, বিসর্জন দিতে হয় ঘুম, সুখ ও স্বাচ্ছন্দ্য। তার দুশ্চিন্তায় স্ত্রীও নির্ঘুম রাত কাটায়। রানারের কাজের প্রতি দায়িত্বশীলতার জন্য পরিবার পরিজন ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হন। প্রতিদিন অনেকের সুখ দুঃখের সংবাদ পৌঁছে দেয়, কিন্তু তার দুঃখের খবর কেউ রাখে না। উদ্দীপকের শফিক একজন নাইট গার্ড। শফিককে রাত জেগে দায়িত্ব পালন করতে হয়। শফিক পরিবারকে তার সাথে রাখতে পারে না। শফিকের চিন্তায় পরিবারের সকলে দুঃখ কষ্টে থাকে। তার স্ত্রী স্বামীর চিন্তায় নির্ঘুম রাত কাটায়। উদ্দীপকের শফিক ও রানার কবিতার রানার উভয়ই দায়িত্বশীল। রানারের জীবনের সমস্ত সম্ভাবনা সুখ দুঃখ দূরে শেষ হয়ে গেছে। রানার অনেক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। তাকে বৃষ্টি ঝড় যে কোনো প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে সূর্য ওঠার পূর্বেই স্টেশনে চিঠি পৌঁছে দিতে হয়। রানারকে পাড়ি দিতে হয় শত দুর্গম ও প্রতিকূল পথ। উদ্দীপকের শফিক একটি কোম্পানির নাইট গার্ড। দায়িত্ব পালনে সেও রানারের মতো কর্তব্যপরায়ণ। তার স্ত্রীও নির্ঘুম রাত কাটায় স্বামীর অপেক্ষায় কখন স্বামী আসবে। দায়িত্ব পালন ও স্ত্রীর প্রতীক্ষা ছাড়া রানারের জীবনের দুঃখ শোক ভয় বেদনার বিষয়গুলি শফিকের জীবনে অনুপস্থিত। এটা হচ্ছে আসল কথা। তাই বলা যায় উদ্দীপকের শফিক রানার কবিতার রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি। কেননা রানারের যে এই যে অনেক ছুটে চলা, এটা কিন্তু শফিকের মধ্যে নাই। এজন্যই শফিক রানারের প্রতিচ্ছবি হয়ে ওঠেনি, মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সবাই পরীক্ষায় ভালো লিখতে পারবে। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও, তোমাদের প্রয়োজন জানিও। শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।